হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম জানাই। আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস 6-এ। আরআরবি এনটিপিসি সিবিটি 1কে বেস করে তৈরি হয় আমাদের এই ক্লাস। আজকে ষষ্ঠ পর্বর আগে যে 5টি ক্লাস হয়ে গেছে, সবাই অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। প্রচুর প্রশ্ন পাবে এখানে, যেগুলো পরবর্তীকালে তোমাদের পরীক্ষাতে কমন আসতেই পারে। সুতরাং সেই জায়গাগুলো মিস করো না কেউ। আর যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনোদের এবং নতুনদের সবাইকে বলছি, ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পিউটার কম্পোনেন্ট? এদের মধ্যে কোনটি কম্পিউটার কম্পোনেন্ট নয়? আচ্ছা, আমরা প্রত্যেকে জানি কম্পিউটার কি জানি, তাই না? কম্পিউটার কি জানি, তাহলে কম্পিউটার কম্পোনেন্ট নয়, কম্পিউটারের মধ্যে দেখতে পাই না, এটা কোনটা আছে? সেটা হচ্ছে পেপার। পেপার তো কম্পিউটারের কম্পোনেন্ট নয়, তাই না? তাহলে হচ্ছে পেপার হচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট নয়, তাই তো? তাহলে উত্তর হচ্ছে পেপার। সিপিইউ কি আমরা জানি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, এএলইউ মানে কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে। আর মেমোরি কি? যেখানে আমাদের ডেটা স্টোর করা থাকে। ওকে, তাহলে বাকি তিনটে কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত, শুধুমাত্র পেপারটা নয়। ক্লিয়ার? নেক্সট। ইন্ডিয়া বয়কট দ্য ফার্স্ট বেল্ট অ্যান্ড রোড ফোরাম ইন 2017 আফটার প্রোটেস্টিং এগেনস্ট বেজিং ওভার দ্য কন্ট্রোভার্সিয়াল একটা রোড। সেই রোডের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কাদের সঙ্গে? কাদের রোড? না, চীন পাকিস্তানের সঙ্গে একটা ইকোনমিক করিডোর তৈরি করার একটা পরিকল্পনা করেছে। সেই রোডের এগনেস্টে ভারত প্রতিবাদ করেছে। এখন মনে প্রশ্ন দেয়, ভারত এখানে প্রতিবাদ করার কারণটা কি? কারণ এখানে আমাদের যদি মানচিত্র দেখি, এইটা হচ্ছে জম্মু কাশ্মীরের ম্যাপ, মোটামুটি এইরকম মানচিত্র। এবার এটা দেখবে যে আমরা প্রত্যেকে জানি যে এই যে জম্মু কাশ্মীরের মানচিত্র, এই জম্মু কাশ্মীরের মানচিত্রে কিছুটা পোর্শন এই দিকটা কে দখল করে রেখেছে? পাকিস্তান। ক্লিয়ার? আচ্ছা, এই দিকটা কে দখল করে রেখেছে? চায়না। ওকে, চায়না দখল করে রেখেছে এদিকটা, চায়না। এইটার নাম হচ্ছে আকসাই চীন। আর এটা হচ্ছে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর। ক্লিয়ার? তাহলে এই যে দুটো জায়গা দখল করে রেখেছে, এবার চীন কি করছে? চীন এই জায়গাটা দিয়ে একটা রোড নির্মাণ করার চেষ্টা করেছে, রাস্তা। এই জায়গাটা দিয়ে পিওকে হয়ে একটা রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করেছে। তাহলে এই যে রাস্তাটা, এটা কোথা দিয়ে যাচ্ছে? ভারতবর্ষের কিছুটা অংশ, পাকিস্তান যেটা বলছে নিজেদের, কিন্তু এটা পাক অকুপায়েড কাশ্মীর, ভারতবর্ষেরই একটা অংশ পাকিস্তান দখল করেছে। আকসাই চীন, যেটা চীন দখল করে রেখেছে। তাহলে এমন একটা জায়গাতে রাস্তা তৈরি করলে সেটা ভারতের ভূখণ্ডের উপর একটা নিরাপত্তাজনিত একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে ভারত কী হয়েছে? এটার প্রোটেস্ট করেছে। ঠিক আছে? তো এই প্রোটেস্ট, এইটা এবার মনে হতে পারে যে এই যে ফার্স্ট বেল্ট ফার্স্ট রোড, এই প্রোগ্রামটা এটা কি? এটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড বলে একটা প্রোগ্রাম চালু হয়েছে। ওয়ান বেল্ট ওয়ান রোড মানে গোটা বিশ্ব জুড়ে একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে কি হবে? যেখানে রেল রুট থাকবে, রোড থাকবে, এছাড়া পাওয়ার গ্রিড স্টেশন থাকবে, পাওয়ার স্টেশন, এছাড়া পাম্প থাকবে, অয়েল পাম্প থাকবে। এইরকম বিভিন্ন কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়ান বেল্ট ওয়ান রোড কবে নেওয়া হয়েছিল? 2013 সালে। ভারত স্বাভাবিকভাবে এর প্রোটেস্ট করেছে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে এই ফার্স্ট বেল্ট ফার্স্ট রোড ফোরাম যেটা তৈরি করেছে, এরা পাকিস্তানের সঙ্গে চীনে একটা অর্থনৈতিক করিডোর তৈরি করার পরিকল্পনা করেছে, সেটার ভারত বিরোধী হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। এ পজিটিভলি চার্জড আয়ন ইজ কল্ড এ এন। একটা পজিটিভলি চার্জ আয়নকে আমরা কি বলি? সেটার নাম হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন হচ্ছে কি? ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়নকে আমরা বলি ক্যাটায়ন। ক্লিয়ার? পজিটিভ আয়নকে আমরা বলি ক্যাটায়ন। তাহলে নেগেটিভ আয়নকে কি বলবো? যদি ধনাত্মক বা পজিটিভকে বলি, প্লাস সাইন দিয়ে দেখাই আমরা পজিটিভ, এই পজিটিভকে আমরা কি বলি? পজিটিভকে বলি আমরা ক্যাটায়ন। ঠিক আছে? তাহলে
অ্যানায়নকে আমরা বলবো কি ঋণাত্মক, নেগেটিভ। ঠিক আছে, অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। ওকে, ক্যাটায়ন বা পজিটিভ আয়নের দুটো উদাহরণ আমরা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম Ca2+, এটা পজিটিভ আয়ন, বা ধরো পটাশিয়াম K, এটাও পজিটিভ আয়ন। সেরকম অ্যানায়ন নেগেটিভ আয়ন বললাম, অ্যানায়নের কী উদাহরণ হতে পারে, ক্লোরিন নেগেটিভ আয়ন। এছাড়া আয়োডিন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন। ওকে, আচ্ছা, আর বাকি রইল কি অ্যাটম মানে কি অণু, একটি পরমাণু দিয়ে গঠিত, মানে একটি বা একাধিক পরমাণু দিয়ে গঠিত অণু। পরমাণু ইংরাজি কী আছে, মলিকিউলস। পরমাণু কি ছোট ছোট রাসায়নিক উপাদান, ঠিক আছে, কেমিক্যাল পার্টিকেল। আর অনেকগুলো মলিকিউলস নিয়ে কি হবে, অ্যাটম তৈরি হবে। ক্লিয়ার? ওকে। হাউ মেনি আউটপুট আর দেয়ার ইন পেরিফেরাল I/O? পেরিফেরাল/IO এর হচ্ছে টোটাল আউটপুট। এটা এক রকমের মাইক্রো কম্পিউটার বলতে পারি, এটা এক রকমের মাইক্রো কম্পিউটার, যার হচ্ছে আউটপুট ডিভাইসের সংখ্যা আছে 256টি। কটি? 256টি। এটা কি তাহলে, এই যে হচ্ছে পেরিফেরাল IO, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের ইনপুট আউটপুট সিস্টেম, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। ওকে, আচ্ছা, নেক্সট। হাউ মেনি অর্গানাইজেশন আর এ পার্ট অফ দ্য ইউনাইটেড নেশনস ইন ইন্ডিয়া? ভারতবর্ষে ইউনাইটেড নেশনসের অনেক তো অর্গানাইজেশন আছে, যেমন ধরো আমরা জানি ইউনেস্কো রয়েছে, ইউনিসেফ রয়েছে, UNDP রয়েছে, এরকম টোটাল অর্গানাইজেশান কতগুলো রয়েছে যারা ভারতবর্ষে কাজ করছে। এদের সংখ্যাটা হচ্ছে কত, 26টি। ঠিক আছে, এদের সংখ্যা হচ্ছে 26টি। এবার দেখো, এই যে ইউনাইটেড নেশনস আমরা বলছি, ইউনাইটেড নেশনস সম্পর্কে আমরা আগেও বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি, তাও আরেকবার বলে দিই কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। ইউনাইটেড নেশনস প্রতিটা পরীক্ষাতেই কিন্তু খুব আসে, রেলের বিশেষ করে পরীক্ষাগুলোতে, তাই এই ইউনাইটেড নেশনস সম্পর্কে ভালো করে জেনে যাবে। কি আছে ইউনাইটেড নেশনসে? প্রতিষ্ঠা কবে ফরমেশন হচ্ছে বা এস্টাবলিশ করছে কবে? এস্টাবলিশ করছে কবে না, 20 জুন 1945। ক্লিয়ার? আচ্ছা, যখন এই ইউনাইটেড নেশনস ফর্ম করছে এই 1945 সালে, সেই সময় এর মেম্বার, মানে এদের যে একটা সনদ, একটা বই, একটা পত্রিকা, সেখানে তো একটা সই করা ব্যাপার থাকে যে এটা আমরা সনদে সই করলাম। তো এই যে সনদে প্রাথমিক পর্যায়ে সই করেছিল কতজন দেশ সই করেছিল? 50টি দেশ। ওকে, লাস্ট মানে সর্বশেষ যে দেশটি ইউনাইটেড নেশনসের সদস্য হয়, সর্বশেষ যে দেশটি, লাস্ট জয়েন্ট মেম্বার কে? সেটা হচ্ছে সাউথ সুদান। আর বর্তমানে ইউনাইটেড নেশনসের টোটাল সদস্য কত? 193 জন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। হু ফ্যাসিলিটেট রিমোট লগিং অন এ কম্পিউটার? এটা কে? এটা হচ্ছে টেলনেট। কে? টেলনেট। ক্লিয়ার? টেলনেট কি? টেলনেট হচ্ছে একটা লগ ইন সিস্টেম। ক্লিয়ার? টেলনেট হচ্ছে একটা লগ ইন সিস্টেম। কবে চালু হচ্ছে এটা? এটা 1969-এ চালু হচ্ছে, 1969-এ চালু হচ্ছে। HTTP কি জানি আমরা সবাই, কি না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, আচ্ছা, এখানে কি হয়, ইন্টারনেট ডাটা ট্রান্সফার হয়, এখানে ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সফার।
ওকে, আচ্ছা এফটিপি এটা কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা বাকি রয়ে গেল আরটিপি। আরটিপি হচ্ছে রিয়েল টাইম প্রোটোকল। রিয়েল টাইম প্রোটোকল। এটা কি হয়? এটা অডিও ভিজুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কাজে লাগে, অডিও ভিজুয়াল। ওকে, নেক্সট। হাউ মেনি demands did Mahatma Gandhi make of his letter to the Lord Irwin, some of which were agreed and came to be known as Gandhi Irwin Pact? এই যে টোটাল যে চাহিদা ছিল গান্ধীজির আরউইনের কাছে, সেটা সংখ্যা ছিল 11টা। 11 দফা প্রস্তাব বা 11 দফা দাবি গান্ধীজি পাস করেছিলেন বা জানিয়েছিলেন। তো এই গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? না, এটি হয়েছিল 5th মার্চ 1931। গান্ধী আরউইন চুক্তি কার মধ্যে? মহাত্মা গান্ধী আর লর্ড আরউইন। আরউইন হচ্ছেন সেই সময়কার গভর্নর জেনারেল, ভারতবর্ষের গভর্নর জেনারেল বা ভাইসরয়। ক্লিয়ার? এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী হয়, মানে এর পরে এই চুক্তিতে সই করার পরে কী হয়, সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক হয়, যেটাতে গান্ধীজি যোগদান করেছিলেন। ওকে, রাউন্ড টেবিল বৈঠক 3বার হয়েছিল, 3টে রাউন্ড টেবিল হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। একমাত্র সেকেন্ড রাউন্ড টেবিলেই আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যোগদান করেছিল, বাকিগুলোতে কিন্তু আইএনসি যোগদান করেনি। প্রশ্ন আসে অনেক সময় যে কোন রাউন্ড টেবিল কনফারেন্সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যোগদান করেছিল, সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। Which country rank first in the world as per the Human Development Index of 2020? 2020 সালে কোন দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ফার্স্ট র্যাঙ্ক করেছিল? সেই দেশটি হচ্ছে নরওয়ে। সেই দেশটি হলো নরওয়ে। এখন এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কবে চালু হয়েছিল প্রথম? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চালু হয় প্রথম 1990 সালে। কে চালু করেছিলেন? তিনি একজন পাকিস্তানি অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে মেহবুব উল হক। মেহবুব উল হক এই অর্থনীতিবিদ প্রথম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চালু করেন। ওকে, এবার দেখো এর সঙ্গে আরেকজনের ভূমিকাও রয়েছে ভারতবর্ষে চালু করার ক্ষেত্রে, তার নাম হচ্ছে অমর্ত্য সেন। ওকে, আচ্ছা এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কে পাবলিশ করে, কারা প্রস্তুত করে এই রিপোর্টটা? তার নাম হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, এবার এই যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা এই সংস্থাটা কবে তৈরি হচ্ছে? 1965 সালে এই সংস্থাটা প্রস্তুত হচ্ছে। বর্তমানে এদের সদস্য সংখ্যা, এদের মেম্বার কত? এদের মেম্বার 177। ওকে, আচ্ছা লাস্ট এটা 2024 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম যে দেশটি প্রথম হয়েছে তার নাম হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে ফার্স্ট। ওকে, আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 130। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। হুইচ সি রুট ইজ দ্য বিজিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড? গোটা পৃথিবীর মধ্যে কোন সমুদ্র হচ্ছে রুটটা সব থেকে বেশি ব্যস্ততম? সেটা হচ্ছে নর্থ আটলান্টিক সি রুট। নর্থ আটলান্টিক সি রুট এটা সব থেকে ব্যস্ততম সমুদ্র বন্দর বা সমুদ্র রাস্তা, সমুদ্র রুট। ক্লিয়ার? এইবার দেখো এই যে বাকি জিনিস যেগুলো রয়েছে, যেমন ধরো কে পপ,
এই এই যে রুটগুলো আমাকে জানতে গেলে আগে আমাকে কী করতে হবে, আগে আমাদের ওয়ার্ল্ড মানচিত্র সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সি রুটগুলো কী বা কোথা থেকে আসছে। ঠিক আছে, আমি একটু তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেখাই যে এই সি রুটগুলো কোথা থেকে আসছে বা কীভাবে আসছে। দেখো আমরা যে ডায়াগ্রামটা আঁকছি এটা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের মানচিত্র একটা। আমরা জানি পৃথিবীটা অনেকটা গোলাকার, তাই পৃথিবীর এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্ত যোগাযোগ করা সম্ভব। ঠিক আছে, আমি পুরো মানচিত্র এখানে জায়গারভাবে আঁকতে পারলাম না, তবে মোটামুটি তোমাদের বুঝতে পারছো যে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা হচ্ছে এশিয়া, এটা আফ্রিকা, এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। ওকে, আর নিচে এদিকটা আন্টার্কটিকা রয়েছে। এখন দেখো এই যে নর্থ আর সাউথ এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে নর্থ আটলান্টিক সি রুট। ঠিক আছে, নর্থ আটলান্টিক সি রুট। আর ঠিক একই রকমভাবে এই দিকটা আছে কি সাউথ আটলান্টিক, কারণ এইটা আটলান্টিক ওশিয়ান, তাহলে এইটা হচ্ছে সাউথ আটলান্টিক সি রুট। ক্লিয়ার? এবার দেখো এই দিকটা, এই পোর্শনটা মানে আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল, এইটা আবার এই দিকে আমি উল্টো দিকে আমার এশিয়া পেয়ে যাব। তাহলে এই উত্তর আমেরিকার এই পোর্শনটা এইটা হচ্ছে নর্থ প্যাসিফিক সি রুট। এটা কি? এটা নর্থ প্যাসিফিক সি রুট। এবার এই যে জায়গাটা, এই আফ্রিকা, ইউরোপ থেকে এক সময় বাণিজ্য করতে বিদেশিরা, বিশেষ করে ব্রিটেনের বা পর্তুগিজরা, তারা ভারতবর্ষের উপকূলের দিকে আসতেন এই রাস্তা বরাবর। কোন রাস্তা বরাবর? আরেকবার দেখাচ্ছি, এই যে রাস্তাটা বরাবর, এই রাস্তা বরাবর এরা এই রাস্তা দিয়ে আসতেন। তাহলে এই যে এই রাস্তাটা হচ্ছে যে নাম, তার নাম হচ্ছে কেপ অফ গুড হোপ সি রুট। কেপ অফ গুড হোপ সি রুট। ক্লিয়ার? কেপ অফ গুড হোপ সি রুট। ক্লিয়ার? এইবার হচ্ছে পরের প্রশ্নটা আমরা আসি। পরের প্রশ্ন, সেখানে আমরা দেখতে পাবো পরের কি আছে। হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন টার্মস অফ সাইজ অফ ইকোনমি অ্যাকর্ডিং টু দ্য জিডিপি র্যাঙ্কিং অফ 2019? 2019 সালে জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের কততম স্থান দখল করে রয়েছে? 2019 সালে জিডিপি র্যাঙ্কিং অনুযায়ী ভারতবর্ষের স্থান ছিল পঞ্চম, 5th পজিশানে। ভারত কোথায় ছিল? 5th, পঞ্চম পজিশানে। এইবার বর্তমানে 2025 সালে এসে দেখা যাচ্ছে ভারতের র্যাঙ্ক কত? 4th। ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th, 4 নম্বর। ক্লিয়ার? জিডিপির গ্রোথ, বর্তমানে ভারতবর্ষের জিডিপির গ্রোথ কত? জিডিপির গ্রোথ আছে 6.4%। 6.4%। এখন জিডিপি কি সেটাকে জানতে হবে। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এর সঙ্গে আরেকটা টার্ম আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে পিপিপি। পিপিপির ফুল ফর্ম কি? পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার প্যারিটি। ক্লিয়ার? নেক্সট, which agency was created by the United Nations to provide emergency food and health care to children and mother in the countries affected by World War II? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত দেশ আক্রান্ত হয়েছিল সেখানকার শিশু এবং মায়েদের খাবার বা পুষ্টিগুণ বজায় রাখার জন্য একটা সংস্থা সেই সময় তৈরি হয়েছিল। সেই সংস্থাটার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে ইউনিসেফ। ওকে, ইউনিসেফের কাজ কি না, এরা হচ্ছে চাইল্ড এমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করে। চাইল্ড এমার্জেন্সি ফান্ড হিসাবে কাজ করে। এরা কবে তৈরি হয়েছিল? 1946, 1946 সালে তৈরি করা হয়েছিল। কোথায় এদের হেডকোয়ার্টার? এদের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক। ক্লিয়ার? আচ্ছা, আইএমএফ কি? আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর হু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। হোয়াট টাইপ অফ পপুলেশন কজ ভেরিয়াস ডিজিজেস রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম? রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে সম্পর্কিত কোন ডিজিজটি? সেটা হচ্ছে কি না, এটা আমরা প্রত্যেকে জানি, এয়ার পলিউশন, বায়ু দূষণ। বায়ু দূষণের সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাটা তৈরি হয়, তাই এয়ার পলিউশন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো, এই যে এয়ার পলিউশন যখন হয়, এখানে কি সমস্যা হয় আমাদের, সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি। ওকে, এছাড়া কি হয়, এছাড়া এয়ার পলিউশন থেকে যে রোগটা হয় তার নাম হচ্ছে অ্যাজমা। আচ্ছা, এছাড়া কি হয়, লাংস ক্যান্সার। এগুলো সবই কি, সবই হচ্ছে এয়ার পলিউশন থেকে হয়। আচ্ছা, নয়েজ পলিউশন থেকে কী হতে পারে? নয়েজ পলিউশন থেকে শব্দ দূষণ, সেখান থেকে হতে পারে হার্ট ডিজিজ। ওকে, আচ্ছা, ওয়াটার থেকে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড এরকম রোগগুলো হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। হু লিড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1920-22? 1920 থেকে 22 সালে নন কোঅপারেশন মুভমেন্টের কে নেতৃত্ব দিয়েছিলেন? আমরা সবাই জানি তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, তাই তো? মহাত্মা গান্ধী। এই যে নন কোঅপারেশন মুভমেন্ট, এই মুভমেন্টটার স্বীকৃতি, মানে এই আন্দোলনটা করা হবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই আন্দোলনের লিডিং করবে, এইটা পাস হয়েছিল নাগপুর অধিবেশনে। কবে হয়েছিল না? 1920 সালের ডিসেম্বরে। 1920 সালের ডিসেম্বরে এই নাগপুর অধিবেশনে নন কোঅপারেশন মুভমেন্ট হবে এবং তাতে কংগ্রেস লিড করবে, এটা পাস হয়। তারপরে এই আন্দোলনটা চালু হয়। ওকে, আচ্ছা, এখানে দেখো বাকি যে নামগুলো, সুভাষচন্দ্র বোসের সঙ্গে যারা সবথেকে জড়িত, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তিনি ফরওয়ার্ড ব্লক বলে একটা দল তৈরি করেন। কবে তৈরি করেন? 1939। ক্লিয়ার? মতিলাল নেহরুর সঙ্গে কী সম্পর্কিত? নেহেরু রিপোর্ট। জওয়াহরলাল নেহরু থেকে ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার। ক্লিয়ার? নেক্সট, হোয়েন ইজ ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড কপিরাইট ডে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে সেলিব্রেটেড? কবে বিশ্ব বই এবং কপিরাইট দিবস হিসাবে পালন করা হয়? কোন দিনটাকে পালন করা হয়? সেটা হচ্ছে 23শে এপ্রিল। দিনটাকে আমরা ওয়ার্ল্ড বুক এবং কপিরাইট ডে হিসাবে পালন করি, 23শে এপ্রিল। ওকে, আচ্ছা, এই যে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, এটা কবে থেকে শুরু হয়? এটা প্রথম শুরু হয় 1995 সাল থেকে। ফার্স্ট টাইম শুরু হচ্ছে কবে? ফার্স্ট টাইম শুরু হচ্ছে 1995 সাল থেকে। ক্লিয়ার? কে করেছিল এই বুক ডেটা পালন করে? কারা করে? তারা হচ্ছে ইউনেস্কো। এখন এই ইউনেস্কোর ফুল ফর্মটা আমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় আসে। কি নাম? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এটির সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। ওকে, নেক্সট,
নেম অফ দ্য এলিমেন্ট হুইচ হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন অফ 287 287 এই ইলেকট্রনিক কনফিগারেশান এই সিস্টেমটা কবে চালু হচ্ছে বা কিসের সঙ্গে যুক্ত? এই সিস্টেমটা যুক্ত যার সঙ্গে তার নাম হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের সঙ্গে যুক্ত হতে পারে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে না ক্লোরিন, কার সঙ্গে যুক্ত হতে পারে? সেটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এখানে ক্লোরিন। ক্লিয়ার? ক্লোরিনের সঙ্গে 287 সম্পর্কিত। এই 287টা কী সেটা তো মনে প্রশ্ন আসতে পারে যে 287টা কী। এখন এইটি হচ্ছে ক্লোরিনের একটা এলিমেন্ট, তার একটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, ক্লোরিনের একটা এলিমেন্ট, একটা কনফিগারেশন সিস্টেম। কি সিস্টেম না আমরা অনেকেই জানি যে পিরিয়ডিক টেবিলের কথা জানি। এই পিরিয়ডিক টেবিলে পি বলে একটা ব্লক রয়েছে, পি ব্লক। এই পি ব্লকের মধ্যে আমরা এই ক্লোরিনের সম্পর্কে আমরা জানি এবং এর অ্যাটমিক নম্বর কত? অ্যাটমিক নম্বর 17। ক্লিয়ার? আর এটাকে কী আছে? ইয়েলো গ্রিন গ্যাস। ক্লোরিন হচ্ছে এক রকমের কি একটা ইয়েলো গ্রিন গ্যাস। ওকে, নেক্সট। হোয়েন ডিড ইন্ডিয়া টেস্ট ইটস ফার্স্ট অ্যাটমিক বোম? কবে ভারত তার প্রথম অ্যাটমিক বোম টেস্ট করেছিল? প্রথম অ্যাটমিক বোম ভারত টেস্ট করে 1974 সালে। কবে? 1974 সালে। কোথায় করেছিল? জায়গার নাম হচ্ছে পোখরান। কোথায় সেটা? রাজস্থানে। ক্লিয়ার? তাহলে রাজস্থানের পোখরানে হচ্ছে এই অ্যাটমিক বোম্বের টেস্টিং করা হয়েছিল। ওকে, এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অ্যাটমিক বোম যে হলো তার নাম কী ছিল? তার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। ক্লিয়ার? নেক্সট। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে? তিনি হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি। তিনি হচ্ছেন সেকেন্ড প্রেসিডেন্ট এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। কত সালে? তিনি হচ্ছে 1887 সালে তিনি এই পদে যুক্ত হন। ক্লিয়ার? এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আমাদের তারা দু একটা জিনিস জানা দরকার। এই যে 1887 সালে তিনি প্রথম মুসলিম হিসাবে ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন, এটা কোথায় হয়েছিলেন? জায়গাটা কোথায়? সেটা হচ্ছে মাদ্রাস অধিবেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, এটা কবে তৈরি হয়? 1885 সালে। ঠিক আছে, কোথায় তৈরি হয়েছিল? বোম্বেতে, সেই সময়কার বোম্বে। ওকে, বোম্বের কোথায়? গোকুলদাস তেজপাল কলেজ। ওকে, প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন কে? তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, নেক্সট। Which watershed development and management program is being implemented by the central and state governments? কোন প্রকল্পটা যেটা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট একসঙ্গে করেছিলেন সেটা হচ্ছে কি? হরিয়ালি প্রকল্প। কি প্রকল্প? হরিয়ালি প্রকল্প। ক্লিয়ার? এটা কারা করেছে? এটা কোথায় হয়েছে? এটা গ্রাম পঞ্চায়েত লেভেলে। কোথায় হয়েছে? গ্রাম পঞ্চায়েত লেভেলে, জিপি, গ্রাম পঞ্চায়েত লেভেলে এই প্রোগ্রামটা হয়েছে। আচ্ছা, এর সঙ্গে আরও কয়েকটা পয়েন্টগুলো আমরা যদি দেখে দিই, এখানে হচ্ছে নিরু প্রকল্প।
নিরুমিরু, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা প্রকল্প। অন্ধ্রপ্রদেশের জলের সংক্রান্ত একটা প্রকল্প। কি প্রকল্প? না পুকুর খনন। ওকে, আচ্ছা। এরপর দেশ সুধার, এটা কি? না এটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী দেশের ডেভেলপমেন্টমূলক কাজের জন্য একটা প্রকল্প এই সময় চালু করা হয়েছিল। আচ্ছা, আরবারি পানি সংসদ, এটা কোথায়? এটা হচ্ছে রাজস্থানের একটা প্রকল্প, রাজস্থানের একটি প্রকল্প। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ডিড ইন্ডিয়া অপ্ট ফর মিক্সড ইকোনমি? কোন পরিকল্পনাকালে ভারত মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি ধারণা গ্রহণ করে? সেটি হচ্ছে থার্ড 5-year প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত এই প্রকল্পটা গ্রহণ করেছিল। মিক্সড ইকোনমি কি? না যে ইকোনমিতে আমরা মানে দু রকমের সিস্টেম। কীরকম সিস্টেম? একটা পুঁজিবাদী ইকোনমি আর একটা সাম্যবাদী। এই দু রকমের ইকোনমিকে আমরা গ্রহণ করি। পুঁজিবাদীর উদাহরণ ইউএসএ বলতে পারি, সাম্যবাদীর উদাহরণ রাশিয়া বলতে পারি, আর এই দুটোকে নিয়ে তৈরি হয় মিক্সড, তার উদাহরণ ইন্ডিয়া বলতে পারি। ওকে, আমরা দু রকমের ইকোনমিককেই গ্রহণ করেছি। থার্ড 5-year প্ল্যান কবে চালু হয়েছে? থার্ড 5-year প্ল্যান চালু হচ্ছে 1961 থেকে 66। ওকে, আচ্ছা, এবার দেখো বাকিগুলো আমরা একটু দেখে নিই। সেকেন্ড 5-year প্ল্যান এটা কবে চালু হচ্ছে? 1956 থেকে 61। ফার্স্ট 1951 থেকে 56। আর ফোর্থ প্ল্যান চালু হচ্ছে 1966 থেকে 71। ওকে, এই চারটে পরিকল্পনার মধ্যে প্রথম পরিকল্পনাটা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে তৈরি, এগ্রিকালচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেকেন্ড 5-year প্ল্যানে ইন্ডাস্ট্রির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। থার্ড 5-year প্ল্যান সবথেকে ফেলিওর প্ল্যান, কারণ এই সময় দুটো যুদ্ধ হয়েছিল। কি? না সিনো ইন্ডিয়া ওয়ার, মানে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ, আর একটা ইন্ডিয়া পাকিস্তান, এটা হয়েছিল 62 সালে, এটা হয়েছিল 55 সালে। তাহলে এতগুলো যুদ্ধের কারণে থার্ড 5-year প্ল্যানকে আমরা বলছি ফেলিওর প্ল্যান। নেক্সট কোশ্চেন, দ্য খিলাফত মুভমেন্ট ওয়াজ লিড বাই? খিলাফত মুভমেন্টটাকে কারা নেতৃত্ব দিয়েছিলেন? কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন হয়েছিল? সেটা হচ্ছে শওকত আলী আর মোহাম্মদ আলী ভ্রাতৃদ্বয়, শওকত আলী, মোহাম্মদ আলী, এদের নেতৃত্বে এই খিলাফত মুভমেন্টটা হয়েছিল। খিলাফত মুভমেন্টের কারণ কি? খিলাফত মুভমেন্টের কারণ হচ্ছে তুরস্কের খলিফাকে মুসলিম সমাজ একজন বিশিষ্ট মানুষ হিসেবে ভাবত, এবং তুরস্কের খলিফার বিরুদ্ধে সেই সময় আন্দোলন হয়েছিল বলে তার ব্রিটিশরা খলিফাকে উৎখাত করতে চেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে খিলাফত মুভমেন্টের সূচনা হয় ভারতবর্ষে। কবে? না অসহযোগ আন্দোলন যেই সময় চালু হয় সেই সময়ই, মানে 1920 সালে, এবং তাতে লিড করেছিলেন শওকত আলী, মোহাম্মদ আলী মতন ব্যক্তিত্ববর্গ। গান্ধীজিও পরবর্তীকালে এই খিলাফত মুভমেন্টটাকে সম্মান জানান এবং তাকে সাপোর্ট করেছিলেন। ঠিক আছে, next question, how many such consonants are there in the following agreement? Which of the following is not a government of India initiative to the attractive foreign direct investment in India? আচ্ছা, এটির উত্তর হচ্ছে অপশান সি, মানে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স এন্টারপ্রেনিয়রশিপ কারিকুলাম টু বি টেকেন আপ বাই দ্য স্টেট। এইটা হচ্ছে ভুল, মানে নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ অ্যাট্রাকটিভ ফরেন, মানে কোন প্রোগ্রামটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেয়নি, এইটা হচ্ছে অপশান সি, এই প্রোগ্রামটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রহণ করেনি। কেন বললাম? কারণ হচ্ছে এই প্রোগ্রামটা কোনো সরকারি প্রকল্পের মধ্যে পড়ে না। এই প্রোগ্রামটা হচ্ছে দিল্লি গভর্নমেন্ট, দিল্লির সরকার, দিল্লি গভর্নমেন্ট এডুকেশন পারপাসে এটা চালু করেছিল।
এডুকেশন পারপাসে এটা চালু করেছিল। এটার সঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কোনো সম্পর্ক নেই। এখন এই মনে হতে পারে যে স্যার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কী জিনিস? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, ধরা যাক ভারতবর্ষের কোনো একজন বাসিন্দা তিনি কোনো বিদেশের কোনো দেশে ব্যবসা বাণিজ্য করবেন। ভারতবর্ষে ধরে নিলাম যে তিনি মুম্বাইয়ের কোনো একজন বাসিন্দা, তিনি ঠিক করেছেন অস্ট্রেলিয়ায় কোনো একটা বিজনেসে তিনি ইনভেস্টমেন্ট করবেন। তাহলে ভারতবর্ষ আর অস্ট্রেলিয়া এই দুটো দেশ, তাহলে অস্ট্রেলিয়া দেখা গেল ব্রিসবর্নে তিনি হচ্ছে ইনভেস্টমেন্ট করছেন। তাহলে ব্রিসবর্নে যে ইনভেস্টমেন্ট তিনি করছেন, তিনি হচ্ছেন কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক মুদ্রার হিসাবে তিনি হচ্ছে এখানে ইনভেস্ট করছেন। ঠিক একই রকমভাবে দেখা গেল কলকাতা বা চেন্নাইতে বা অন্য কোনো বিশাখাপত্তনমে কোনো একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট দরকার, সেখানে হচ্ছে হয়তো দেখা গেল পার্থ অঞ্চলের, অস্ট্রেলিয়ার পার্থ অঞ্চলে কোনো ব্যক্তি এইখানে ইনভেস্টমেন্ট করেছেন। তাহলে তিনি হচ্ছেন ফরেনার এবং তিনি কী হয় সরাসরি আমাদের দেশের বিশাখাপত্তনমে ইনভেস্টমেন্ট করছেন। তাহলে এই রকম যদি এক দেশের বাসিন্দা অন্য কোনো দেশে ইনভেস্টমেন্ট করেন, সেটাকে আমরা বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। For which Indian spice did the Indian government challenge to US patenting and force them to revoke it? কোন জিনিসের উপর? সেটা হচ্ছে টার্মারিক, হলুদের ওপর। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে মাস্টার্ড। মাস্টার্ড হচ্ছে কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? রাজস্থানে পাওয়া যায়। টার্মারিক কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? মহারাষ্ট্রে। ক্লোভ কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? এটি পাওয়া যায় কর্ণাটকে। কার্ডামন সবথেকে কোথায় বেশি পাওয়া যায়? কেরালা। ওকে, আচ্ছা কেরালাকে কি বলা হয়? কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন। ওকে, আর কার্ডামমকে বলা হয় কুইন অফ স্পাইস। Queen of Spice. Okay. Next. India has dash state and union territories as on 31st October 2020. 2020 সাল 31 অক্টোবর অনুযায়ী বর্তমানে ভারতবর্ষের টেরিটরিজের সংখ্যা আছে 28টা স্টেটস রয়েছে এবং 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। কেন 8টা? কারণ 9টা ছিল সেই সময়, কয়েকটা ভাঙা হয়েছে, জোড়া হয়েছে এই সময়, যেমন ধরো দমন, দিউ, দাদরা নগর হাভেলি, এইগুলো সবই একসঙ্গে একটা ইউনিয়ন টেরিটরিসে পরিণত করা হয়েছে। তাই বর্তমানে মানে 2025 সালে এসে যদি এই প্রশ্নটা আসে, 2020তেও যা ছিল 2025এও সেই একই থাকবে, 28টা স্টেট আর 8টা হচ্ছে ইউনিয়ন টেরিটরিস। পরের প্রশ্ন, হোয়েন ইজ ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে অবজার্ভ? ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে অবজার্ভ 24 এপ্রিল। কেন? কারণ এই দিন আমাদের পঞ্চায়েত রাজ আইনটা চালু হয়। কবে? 1993 সালের 24শে এপ্রিল। 1993 সালের 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনী আইন পাস হচ্ছে, মানে কার্যকর হচ্ছে 73তম সংশোধনী আইন কার্যকর হচ্ছে। সেটা কী আইন? সেটা হচ্ছে পঞ্চায়েত আইন। ওকে, সেই জন্য এই ডেটটাকে পঞ্চায়েত রাজ দিবস হিসাবে আমরা পালন করি 24শে এপ্রিল। হোয়াট ওয়াজ দ্য মেন রিজন ফর কলিং অফ দ্য নন কোঅপারেটিভ মুভমেন্ট বাই গান্ধীজি ইন 1922? কী কারণে হচ্ছে এটা বন্ধ হয়ে গেল? এটা হচ্ছে এ পুলিশ স্টেশন অফ চৌরি চৌরা ইন উত্তরপ্রদেশ ওয়াজ সেট টু ফায়ার বাই এ মব। একটা জনক্ষোভ বা জনরোষের কারণে সেই সময় উত্তরপ্রদেশের চৌরিচৌরা বলে জায়গায় একটা পুলিশ স্টেশনকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং যার ফল হিসাবে কী হয় না, সেই সময় 22 জন পুলিশ অফিসার সেই সময় মারা যান, 22 জন মারা যায়। এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই আন্দোলনটা বন্ধ করে দেন। ওকে, ডেটটা আমাদের জানতে হবে এক্ষেত্রে, যে এই যে ঘটনাটা পুলিশ 22 জন মারা গেল সেটা কবে ঘটেছিল? সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি। আরেকটা প্রশ্ন আসে যে এই নন কোঅপারেশন মুভমেন্ট কবে কল অফ করা হচ্ছে, কবে বন্ধ হয়? বন্ধ হয় কবে? সেই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, সেই ডেটটা আসে, সেটা কবে? সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ওকে, নেক্সট।
হু আর দ্য ফেমাস ইন্ডিয়ান ওমেন লয়ার্স হু লেড দ্য লিগাল ব্যাটেল টু স্ট্রাইক সেকশন 377 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। আইপিসির পেনাল কোডের যিনি লয়ার ছিলেন তিনি হচ্ছেন কে ছিলেন 377 ধারার এতে পরিপ্রেক্ষিতে তিনি হচ্ছেন মেনকা গান্ধী এবং অরুন্ধতী করচু। ওকে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে আইপিসি 377, যদি এখন আইপিসি ধারা নেই, আইপিসি 377 কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে গে সেক্সের উপর। এই নিয়ে আইনটা রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য থার্ড ট্রপিক লেভেল অফ ফুড চেন? থার্ড ট্রপিক লেভেল অফ ফুড চেনের মধ্যে কোনটা পড়ে? সেখানে সেকেন্ডারি কনজিউমার তারা আছে থার্ড লেভেলে পড়ে। ট্রপিক লেভেল যদি আমরা পিরামিডের সাহায্যে ড্র করি তাহলে আমরা দেখব এইভাবে পিরামিডটা হয়। ফার্স্ট লেভেলে থাকে প্রডিউসার, মানে সবুজ উদ্ভিদ। ওকে, সেকেন্ড লেভেলে থাকে প্রাইমারি কনজিউমার, থার্ড লেভেলে থাকে সেকেন্ডারি কনজিউমার, আর তারপরে থাকে টার্সিয়ারি। ওকে, তাহলে সেকেন্ডারি কনজিউমার কোথায় আছে? লেভেল 3-তে। ঠিক আছে, থার্ড ট্রপিক লেভেলে কে রয়েছে? সেকেন্ডারি কনজিউমার। ক্লিয়ার? নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? ভারতবর্ষের স্পেস প্রোগ্রামের যিনি জনক তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। তিনি আমাদের ইসরোর প্রতিষ্ঠাতা বলা যায়, ইসরোর প্রতিষ্ঠাতা 1969 সাল। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন? রাওলাট আইন কবে পাস হচ্ছে? 1919। ক্লিয়ার? এবং রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে কী ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কেন না, এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ জানাতে একটা মিছিল হয়েছিল বা একটা সভা হয়েছিল, সেই সভাতে পুলিশ গুলি চালায়, যেটাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলা হয়। ওকে, তাহলে আজ এই পর্যন্ত রইল। পরের ক্লাসে আমরা দেখা হচ্ছে আমরা অন্য একটি ভিডিওতে।